আমরা একজন একজনকে বাঁশ দিই, অনেক সময় আমরা বাঁশ খাই। যেমন ভালো পরীক্ষা হয় নাই, আমরা বলি বাঁশ খেয়ে গিয়েছি। বাঁশকে আমরা এরকম মজার ছলে ব্যবহার করলেও ভিয়েতনাম একটা দেশ, সে বাঁশের উপর বেস করে 2023 সালের সেপ্টেম্বরে সে তদানীন্তন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনকে তার দেশে ভিজিট করিয়েছে এবং ঠিক তার 3 মাসের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরে গিয়ে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে তার দেশে ভিজিট করিয়েছে বাঁশের উপর বেস করে। আপনি চিন্তা করেন, বর্তমান বিশ্বের যদি সবচেয়ে বড় দুইটা রাইভাল কান্ট্রির নাম নেন, তাহলে একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে চায়না। সেই দুইটা দেশের সর্বোচ্চ নেতাকে 3 মাসের ব্যবধানে ভিয়েতনাম তার দেশে নিয়ে এসেছে। এবং এই যে 2026 সালের প্রথম 6 মাসে এই বাঁশের উপর বেস করে ভিয়েতনাম বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই এনেছে $13 বিলিয়নেরও বেশি। আসলেই ব্যাপারটা সত্য। বিশ্ব রাজনীতিতে বর্তমান সময় এই বাঁশ বা ব্যাম্বু একটা খুবই খুবই পাওয়ারফুল টুলস। আমরা আজকের আলোচনাতে এটাই ব্যাখ্যা করব, যেটাকে ভূরাজনীতির ভাষায় বা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হচ্ছে ব্যাম্বু ডিপ্লোমেসি বা বাঁশ কূটনীতি। বিশ্ব মানচিত্রে এই রকম জায়গায় হচ্ছে ভিয়েতনামের অবস্থান। এই ভিয়েতনাম কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে মনস্তাত্ত্বিক বা আদর্শগত যে দ্বন্দ্ব ছিল, যে দ্বন্দ্বটা যুদ্ধে রূপ নিয়েছিল, বাট ডাইরেক্ট যুদ্ধে না, যেটাকে আমরা বলি স্নায়ুযুদ্ধ, সেই স্নায়ুযুদ্ধের বলি হওয়া দেশের মধ্যে একটা। 1955 সাল থেকে 1975 প্রায় 20 বছর যাবৎ এইখানে যুদ্ধ লেগেছিল, যে যুদ্ধটাকে বলা হয় প্রক্সি যুদ্ধ। প্রক্সি যুদ্ধ কেমন? এই 17 ডিগ্রি অক্ষরেখা দ্বারা এই উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম বিভক্ত ছিল, এবং এই উত্তর ভিয়েতনাম যেহেতু চায়নার সাথে কানেক্টেড, তার মানে সমাজতান্ত্রিক আদর্শ এখানে বেশি ডমিনেন্ট বা পাওয়ারফুল ছিল, আর নিচের দিকে আসলে গণতান্ত্রিক মূল্যবোধ ছিল। তো প্রক্সি যুদ্ধ মানে হচ্ছে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন, যেহেতু তারা সমাজতন্ত্রের গডফাদার, তারা এই দক্ষিণ ভিয়েতনামকে আসলে মদদ দিচ্ছিল বা ভিয়েতনামকে অস্ত্র দিয়ে গোলাবারুদ দিয়ে তারা যুদ্ধটা করাচ্ছিল। এবং আমেরিকা তার গণতান্ত্রিক মতাদর্শের জন্য এই দক্ষিণ ভিয়েতনামে অর্থ টাকা পয়সা দিয়ে বা মিলিটারি টেকনোলজি দিয়ে আসলে এই যুদ্ধটা করাচ্ছিল। তার মানে যুদ্ধ করতেছে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম, কিন্তু তারা আসলে একজন একজনের সাথে যুদ্ধ করে বলি হচ্ছে মূলত যুদ্ধটা করাচ্ছে বা যুদ্ধের টেকনোলজিক্যাল টাকা পয়সা মিলিটারি সহায়তা দিচ্ছে তখন দুইটা পরাশক্তি, তদানীন্তন দুইটা পরাশক্তি। নিজে যুদ্ধ না করে আরেকজনকে দিয়ে যুদ্ধ করানো, এইটাকেই বলা হচ্ছে প্রক্সি যুদ্ধ। 20 বছরের প্রক্সি যুদ্ধের ফলে আসলে উত্তর ভিয়েতনাম জিতে যায়। ধরা হয় উত্তর ভিয়েতনাম জিতে গিয়েছে, ফলে এই টোটাল ভিয়েতনামে তখন একটা সমাজতান্ত্রিক আদর্শ দ্বারা পরিচালিত হচ্ছিল। কিন্তু সমস্যাটা বাধায় হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, কেননা এই স্নায়ুযুদ্ধে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নের অফিসিয়াল পতন হওয়ার পরে এই ভিয়েতনাম, যিনি সমাজতান্ত্রিক মতাদর্শে ছিল, তার অর্থনীতি এবং তার সামগ্রিক ব্যবস্থা কিন্তু মোটামুটি কলাপস করার মতন হয়ে যায়। তখন ভিয়েতনাম বুঝতে পারে যে আমরা এইভাবে চলতে পারবো না। তখন আসলে ভিয়েতনাম তার অভিভাবক বা গার্ডিয়ান হারিয়ে ফেলেছিল। তখন ভিয়েতনামের ইকোনমি মোটামুটি ক্লাপস করে। ভিয়েতনাম বুঝতে পারে যে তাকে এখন কামব্যাক করতে হবে, অর্থাৎ বৈশ্বিক অর্থনীতির সাথে খাপ খাইয়ে, অর্থাৎ ক্যাপিটালিস্ট যে সোসাইটি বিশ্বে আছে বা ব্যবস্থা আছে, তার সাথে মূলত তার আতাত করতে হবে। তখন ভিয়েতনাম তার প্রয়োজনে তার কূটনীতিতে বা তার পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তন আনে, সেইটাকে পরবর্তী টাইমে এসে বলা হয় হচ্ছে ব্যাম্বু ডিপ্লোমেসি বা বাঁশ কূটনীতি। এই হচ্ছে বাঁশ কূটনীতির মোটামুটি একটা মডেল। বাঁশের আসলে 3টা পার্ট। একটা পার্ট হচ্ছে শিকড়, একটা হচ্ছে মেইন বাঁশটা,
যেটাকে বাঁশের আমরা মেইন বডি বলি, আর একটা বাঁশের ডালপালা যেটাকে আমরা বলি আমাদের এলাকার ভাষায় বলে কুঞ্চি বা বাঁশের ডালপালা আর কি। তো এই যে বাঁশের শিকড়, বাঁশের বডি এবং বাঁশের কুঞ্চি বা বাঁশের ডালপালা, এই তিনটা জিনিসের উপর বেস করে আসলে সম্পর্ক তৈরি হবে। এবং বাঁশের শিকড় যদি আপনি দেখেন, বাঁশের শিকড় কিন্তু একবারে আপনার জটলা পেকে থাকে, খুবই শক্তিশালী শিকড়। এবং এই বাঁশের শিকড় এতই শক্তিশালী যে এই শিকড়কে প্রসেস করে কিন্তু ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করা হয়। এই যে বাঁশের মজবুত টাইট একবারে শক্ত শিকড়, এইটা আসলে রিপ্রেজেন্ট করে ভিয়েতনামের মূলনীতি। সে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তার আঞ্চলিক যে অখণ্ডতা, এইটা সে কখনোই ছাড় দিবে না। এইটাতে সে বাঁশের শিকড়ের মতোই সে শক্ত অবস্থানে থাকবে। এবং বাঁশের যে মেইন কাণ্ডটা, যেটাকে আমরা মেইন বাঁশ বলি, এই বাঁশটাও মজবুত এবং এইটা ঘরের খুঁটিতে পর্যন্ত ব্যবহার করা হয়। এইটা রিপ্রেজেন্ট করে যে ভিয়েতনাম বাঁশের মতন মজবুত তার অর্থনীতি বানাবে। এবং তার যে অভ্যন্তরীণ রাজনীতি, মানে ভেতরকার রাজনীতির এক রাজনৈতিক দলের সাথে আর এক রাজনৈতিক দলের এই সম্পর্কগুলো, এইটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ভিয়েতনামের যে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, এইটা এই বাঁশের শক্ত মজবুত কাণ্ডের মতন মজবুত হবে। অর্থাৎ এইখানে যে রাজনৈতিক দলের কোন্দল, এর ফলে দেশের অর্থনীতি বা দেশের সামগ্রিক ব্যবস্থা ভেঙে পড়া, এই জিনিস ভিয়েতনাম হতে দিবে না। অর্থাৎ সরকার পরিবর্তন হবে কিন্তু দেশে কোনো অরাজকতা সৃষ্টি হবে না। দেশের অর্থনীতি এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি থাকবে এই বাঁশের মেইন দণ্ড বা মেইন কাণ্ডের মতোই মজবুত এবং শক্তিশালী। এবং 3 নাম্বার হচ্ছে বাঁশের ডাল বা কুঞ্চি। এইটা দেখবেন নমনীয়, একটু বাতাস হলেই বেঁকে যায় এবং এটা আপনি নিজেও বাঁকায় ফেলতে পারবেন। অর্থাৎ এই নমনীয় ডাল রিপ্রেজেন্ট করে বিশ্বের সাথে ভিয়েতনামের যে সম্পর্ক হবে, এই সম্পর্ক হবে নমনীয়। অর্থাৎ পরিস্থিতি চেঞ্জ হলে সম্পর্কের ধরনেও পরিবর্তন আসবে। অর্থাৎ এইটা মোটা দাগে হচ্ছে ভিয়েতনাম অন্যান্য দেশের সাথে সবসময় সুসম্পর্ক রাখবে এবং এই সুসম্পর্ক রাখার জন্য তার কাণ্ড যদি একটু বাঁকানো লাগে বা তার ডাল যদি কুঞ্চি যদি একটু বাঁকানো লাগে, সে প্রয়োজন মতন বাঁকিয়ে ওইটাকে অ্যাডজাস্ট করে নিবে। এই 3টা ব্যাপার, অর্থাৎ ভিয়েতনামের 3টা আদর্শ, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব হবে বাঁশের শিকড়ের মতোই দৃঢ় এবং মজবুত, এবং তার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং তার রাজনীতি এবং তার অর্থনীতি হবে বাঁশের মেইন কাণ্ডের মতন শক্ত এবং মজবুত, এবং বৈশ্যের সাথে তার সম্পর্ক হবে বাঁশের কুঞ্চির মতন নমনীয়। আর এই সমস্ত ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে ব্যাম্বো ডিপ্লোমেসি। ভিয়েতনাম এই জায়গায় গেল কিভাবে? 1 নাম্বার হচ্ছে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেল, তখন বিশ্ব থেকে একবারে ভিয়েতনাম একবারে আইসোলেটেড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, কেননা তার গডফাদার নাই তো, এবং তার অর্থনীতি ক্লপস করে যাচ্ছে। তখন ভিয়েতনাম বুঝছে যে তাকে আসলে এখন বিশ্বের সাথে ওপেন হতে হবে, তাকে অন্য দেশের সাথে বাণিজ্য করতে হবে, অন্যদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এই জন্য 1998 সালে তারা পলিট ব্যুরো প্রস্তাব 13 পাশ করে। এই পলিট ব্যুরোটা বুঝতে হবে, ভিয়েতনামের রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল হচ্ছে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি, এবং এই কমিউনিস্ট পার্টির যিনি সর্বোচ্চ নেতা, তিনিই আসলে দেশটার হত্যাকর্তা। এই যে নাগুয়েন ফু ট্রং, তিনি ছিলেন হচ্ছে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা বা মহাসচিব বলতে পারেন। 1998 সালে তিনি এই পলিট ব্যুরো প্রস্তাব বা 13 নম্বর হচ্ছে রেজুলেশন পাশ করে। পলিট ব্যুরো হচ্ছে এই ভিয়েতনামের যে কমিউনিস্ট পার্টি, তাদের যে সর্বোচ্চ পদ, মানে তাদের যে সর্বোচ্চ সংস্থা, অর্থাৎ যেইখানে বসে তারা আলাপ আলোচনা করে, এটাই হচ্ছে পলিট ব্যুরো। এবং এরা এই 13 নম্বর যে রেজুলেশনটা পাশ করে, এইটাই ছিল অর্থনৈতিক সংস্কার। অর্থাৎ বিশ্বের সাথে ওপেন হতে হবে, ইকোনমিক একটা পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র এই সমাজতান্ত্রিক ধারায় টিকে থাকলে চলবে না, বর্তমান ক্যাপিটালিস্ট এবং ওয়ার্ল্ড ইকোনমি বা মার্কেট ইকোনমির সাথে
তাল মিলিয়ে চলতে হবে, যেটাকে তারা বলে হচ্ছে ডৈময়ী। এই ইকোনমিক সংস্কারটা এই ডৈময়ী সংস্কার করে এবং এর ফলে তারা 1995 সালে আসিয়ানে যোগ দেয় এবং পরবর্তীতে 2000-এর পরে গিয়ে তারা WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সারা বিশ্বের সাথে বাণিজ্য করার জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেয়। এবং ভিয়েতনাম যেহেতু সমাজতান্ত্রিক মতাদর্শের এবং তারা প্রায় আমেরিকার প্রক্সি হয়ে বা আমেরিকার এগেনস্টেই বলেন 20 বছর যুদ্ধ করেছে, এই জন্য কিন্তু ভিয়েতনামের সাথে আমেরিকার কোনো বৈদেশিক যোগাযোগ ছিল না বা কূটনৈতিক সম্পর্ক ছিল না। এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর বুঝতে পারে যে আমেরিকা ছাড়া উপায় নাই, তার মানে আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। 1995 সালে তারা আমেরিকার সাথেও সম্পর্ক স্বাভাবিক করে। এই যে এই সমস্ত যে অর্থনৈতিক সংস্কার এবং ডৈময়ের কথা হচ্ছে, বন্ধু হবে অনেক বেশি, শত্রু হবে খুবই সামান্য, প্রয়োজনে শত্রু হবেই না। অর্থাৎ বিশ্বের সমস্ত দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এবং এই 1990 থেকে 2000 বা 2000 পরবর্তী টাইম, মূলত 2010 পর্যন্ত এই টাইমগুলোতেই তারা আসলে তাদের অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির সংস্কারগুলো নিয়ে আসে। এবং এই সমস্ত সংস্কারের পরে 2021 সালে নাগুয়েন ফু ট্রং সর্বপ্রথম তাদের এই ব্যাম্বু ডিপ্লোমেসি বা বাঁশ কূটনীতির কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে, যে বিশ্বের সাথে আমাদের যে সম্পর্ক এইটা আসলে মূলত বাঁশের মতন হতে হবে। আর এই ব্যাম্বু ডিপ্লোমেসির একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে 2023 সাল। চিন্তা করেন যে ভিয়েতনাম চায়নার খুবই সন্নিকটে অবস্থান করতেছে, চায়নার সাথে তার বর্ডার আছে এবং একটা সময় চায়নার সাথে তার বর্ডার নিয়ে কনফ্লিক্টও ছিল। এই কনফ্লিক্ট কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর তারা চায়নার সাথে আলোচনা করে এই বর্ডার নিয়ে যে ডিসপিউট এটা তারা সমাধান করে। এবং 2023 সালে সেপ্টেম্বর মাস, তখন জো বাইডেন যখন ভিয়েতনাম সফর করে, আপনি চিন্তা করেন তো এটা কি চায়নার জন্য মাথা ব্যথার কারণ হবে কিনা, যে আমার ঘরের কোণে জো বাইডেন এসে ঘুরে চলে যাচ্ছে। তার মানে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সে অবশ্যই ভিয়েতনামকে তার শত্রুর চোখে দেখবে, কেননা তার সবচেয়ে বড় যে প্রতিপক্ষ সে এসে তার প্রতিবেশীর বাড়ি ঘুরে যাচ্ছে, অতিথি হচ্ছে। তো এই যে আমেরিকার সাথে সুসম্পর্ক, এইটা যেন চায়না মিসক্যালকুলেশন না করে ফেলে, এই জন্য এরপরেই সে চায়নার প্রেসিডেন্টকেও এইখানে আমন্ত্রণ জানায়। এবং চায়নার সাথে ভিয়েতনাম কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচার চুক্তি সই করে, যে ভবিষ্যতে তারা একত্রে কাজ করবে ইকোনমিক্যালি। এইখানে তারা একজন একজনের শত্রু না। অর্থাৎ ভিয়েতনাম বিশ্বের প্রধান দুইটা শক্তির সাথে, এবং তারা একে অপরের প্রতিপক্ষ আমেরিকা এবং চায়না, দুইজনের সাথে ব্যালেন্স করেছে। এইটা ব্যাম্বু ডিপ্লোমেসির প্রধান সৌন্দর্য। এই ব্যালেন্স করে চলার কারণে এবং ব্যাম্বু ডিপ্লোমেসির যে প্রধান বাঁশটা, এই যে বাঁশের মতন মজবুত তাদের অর্থনৈতিক কাঠামো এবং তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো, এই জন্য কিন্তু বৈশ্বিক যত টেক জায়েন্ট আছে এবং বিশাল বড় ম্যানুফ্যাকচারার আছে, কারা ধরেন স্যামসাং, ইন্টেল, এলজি, নাইকি, অ্যাডিডাস, এইরকম বড় বড় জায়েন্ট কোম্পানিগুলার কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব, অর্থাৎ এশিয়ার বড় ম্যানুফ্যাকচারিং হাব এই ভিয়েতনামে। ছোট্ট একটা দেশ ভিয়েতনাম, এবং ভিয়েতনামের দেখেন তার চারপাশ দিয়ে সমুদ্র আছে, অর্থাৎ সমুদ্রের অ্যাক্সেস করে তারা সমস্ত পৃথিবীতে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবে। স্যামসাং যদি এইখানে প্রোডাক্ট বানায় বা ইন্টেল যদি এইখানে প্রোডাক্ট বানায়, সে এশিয়াতে তার প্রোডাক্ট সহজেই বিক্রি করতে পারবে। এইরকম সুবিধা তো বাংলাদেশেরও আছে, যে আমাদের সমুদ্র আছে, আমাদের নিজস্ব সমুদ্র, আমাদের সমুদ্র সীমানা আছে এবং সমুদ্র বন্দর আছে। তার মানে এশিয়া সহ বিশ্বের সাথে কানেক্টিভিটি কিন্তু আমরাও সৃষ্টি করতে পারি। এবং আমাদের একটা হিউম্যান ক্যাপিটাল আছে, প্রচুর জনশক্তি আমাদের আছে। এই জনশক্তিগুলোকে আমরা এই ম্যানুফ্যাকচারিং হাব প্রতিষ্ঠিত হলে এই সমস্ত জায়গায় আমাদের জনগণ কাজ করতে পারবে। কিন্তু আমাদের কি দরকার? আমাদের দরকার এই ব্যাম্বু ডিপ্লোমেসির মতন একটা স্ট্রং পররাষ্ট্রনীতি, যে বড় কোনো শক্তির সাথে বা বিশ্বের সাথে আমরা সবসময় সহ অবস্থানে থাকব। আমাদের ইকোনমি এবং আমাদের পলিটিক্যাল স্ট্রাকচার হবে স্টেবল, এবং আমরা বিশ্বের টেক জায়ান্ট কোম্পানিগুলোকে আমরা বলবো যে আমাদের দেশে আসলে
তার যে এই ইনভেস্ট সুরক্ষিত থাকবে এবং তাকে সব ধরনের সহযোগিতা দিবে এই রাষ্ট্র। এবং বর্তমান সময় আসলে ভিয়েতনাম বলেন, বাংলাদেশ বলেন বা আমাদের মতন যে সমস্ত ইকোনমিগুলো আছে, সেই ইকোনমিগুলোর কিন্তু বিশ্বের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া কোনো উপায় নাই আসলে টিকে থাকার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য। এখন এই ভিয়েতনামের যে ব্যাম্বু ডিপ্লোমেসির মডেল, এবং এই মডেল অনুসরণ করে ভিয়েতনামের মতন একটা রাষ্ট্র বিশ্ব অর্থনীতির একটা ম্যানুফ্যাকচারিং হাব হয়ে দাঁড়াচ্ছে, এইরকম কি উদ্যোগ বা কি কূটনৈতিক পদক্ষেপ বাংলাদেশ নিতে পারে বলে আপনার মনে হয়? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে লিখতে পারেন। আমরা পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে কোনো আলাপ আলোচনা করলে সেখানে আপনার মতামত নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারবো। তার মানে ব্যাম্বু ডিপ্লোমেসির প্রধান কথা হচ্ছে বাঁশের শিকড়ের মতন হবে, বাঁশের শিকড়ের মতন মজবুত জটলা পাকানো হবে আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা, এবং বাঁশের প্রধান কাণ্ডের মতন মজবুত হবে আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থা এবং ইকোনমিক ব্যবস্থা, এবং বিশ্বের সাথে যোগাযোগ বা আমাদের পররাষ্ট্রনীতির জন্য আমরা থাকব বাঁশের কুঞ্চির মতন নমনীয়। মানে ঝড় আসবে, আমরা ঝড়ে উল্টায় পড়ব কিন্তু ভেঙে যাব না। আপনি গাছের ঢাল ঝড়ে ভেঙে যায়, বাঁশের কুঞ্চি কিন্তু ঝড়ে ভেঙে যায় না, সে বেঁকে যাবে কিন্তু ভাঙবে না। অর্থাৎ বিশ্বের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ক হবে নমনীয়, এই সম্পর্ক ভাঙবে না, বাট সময়ের সাথে সাথে সম্পর্কের ধরন পরিবর্তন হবে, সম্পর্ক কখনো খারাপ হবে না। অর্থাৎ ব্যাম্বু ডিপ্লোমেসির একটা প্রধান কথাই হচ্ছে সারা বিশ্বের সাথে বন্ধুত্ব, শত্রু হবে খুবই কম, বন্ধুত্ব হবে বেশি। আমি আমেরিকার সাথেও সুসম্পর্ক রাখবো, আমি ভারতের সাথেও সুসম্পর্ক রাখবো, আপনি চায়নার সাথেও সুসম্পর্ক রাখবো, আমি জাপানের সাথেও সুসম্পর্ক রাখবো, আমি রাশিয়ার সাথেও সুসম্পর্ক রাখবো। অর্থাৎ সহ অবস্থান নীতি। এবং এইটা শুধু ডকুমেন্ট বা মৌখিক কথায় নয়, এইটা আচার আচরণে, কাজে এইটা প্রমাণ দেখাতে হবে। তাহলে এইরকম বৈশ্বিক ইনভেস্ট ভিয়েতনামে যেটা এসেছে প্রথম 6 মাসে এই 2026 সালে $13 বিলিয়ন বেশি। কেননা বৈশ্বিক যে কোম্পানিগুলো আছে তাদেরকে ওই এনশিওরিটি দেওয়া হয়েছে যে এইখানের ব্যাপারটা এতটাই স্টেবল। তো আমাদের দেশেও এইরকম ইনভেস্ট আনতে হলে সেই জায়েন্ট কোম্পানিগুলোকে এইখানকার বাজার, এইখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে তাদেরকে শুধু মৌখিক না, কার্যক্রমে, ডকুমেন্টে না, কার্যক্রমে তাদেরকে ওইটুকু কনফিডেন্স দিতে হবে, তাহলেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। পরের পর্বে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।